উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর যে ফাইনাল সাজেশন প্রাকৃতিক ভূগোলের পার্টটা এর আগে অলরেডি আপলোড করে ফেলেছি। আজকে সেকেন্ড পার্ট 2, যেখানে মানবীয় ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলো উচ্চ মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানবীয় ভূগোল থেকে থাকছে 10 নম্বর, যেখানে প্রশ্নমান 3 এবং 2-এর, দুটি থাকবে 3 নম্বরের এবং দুটি থাকবে 2 নম্বরের। মোট 10 নম্বর থাকবে এই মানবীয় ভূগোল থেকে। মানবীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সবুজ কালারের যে লেখাগুলো রয়েছে, অর্থাৎ যেগুলি আমি কালার চেঞ্জ করে ফেলেছি এবং নম্বরগুলো সেগুলো গোল গোল করে সার্কেল করে ঘিরেছি। আচ্ছা, প্রথম যে প্রশ্ন রয়েছে জনবিবর্তনের মডেলের পর্যায়গুলি, অর্থাৎ জনবিবর্তন মডেলের যে 4টা পর্যায় এবং কোনো কোনো বইয়ে 5টা পর্যায় আছে, যে তোমরা যেটা লিখবে সেটাই ঠিক। বর্তমানে সেটি 5টি পর্যায় নিয়ে কিন্তু আলোচনা করা হয়, কিন্তু ওয়ারেন থমসন কিন্তু 3টি পর্যায়ের কথাই বলেছিল এবং পরে একটি পর্যায় যোগ করে 4টি করা হয়, এবং সিপি ব্ল্যাকার সেটা কিন্তু 5টি পর্যায়ের কথা বলেছিল 1947 খ্রিস্টাব্দে। তো তোমরা 5টি পর্যায়ের বৈশিষ্ট্য আলোচনা করতে পারো। যদি ওয়ারেন থমসনের কথা বলা হয়, সেখানে কিন্তু 3টি পর্যায়ের কথা বলা হয়েছে। তো এই জনবিবর্তন তত্ত্বটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এই সরাসরি জনবিবর্তন তত্ত্ব সম্পূর্ণ নাও আসতে পারে, যেহেতু 3 নম্বর আছে, সেখানে যে কোনো একটি বা দুটি পর্যায়ের আসতেই পারে। হতে পারে জনবিবর্তনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো, যেভাবে প্রশ্ন দেওয়া আছে এইভাবে প্রশ্ন নাও থাকতে পারে। এরপরে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে ম্যালথুসিয়ান তত্ত্ব, অর্থাৎ ম্যালথাসের যে তত্ত্বটি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বলে রাখি যে ম্যালথাসের যে পুরো তত্ত্বটা আবার নাও আসতে পারে। যে ম্যালথাসের মূল ধারণাটা কি, সেটা 2 নম্বরে আসতে পারে। মূল ধারণা আসতে পারে কি, যে ম্যালথাসের যে প্রিভেন্টিভ এবং পজিটিভ মেজার, প্রিভেন্টিভ মানে কি, যেগুলো প্রতিরোধমূলক, আর অমোঘ অর্থাৎ যেগুলো অনিবার্য ব্যবস্থা রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের, এই পদ্ধতিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু ছোট ছোট প্রশ্ন করে যাবে। যদিও 3 নম্বরের প্রশ্ন ম্যালথাসিয়ান তত্ত্ব আসতেই পারে, সেক্ষেত্রে তার তত্ত্বটি কবে দিয়েছিল এবং তার ধারণার মূল কথা কি, অর্থাৎ যে খাদ্যের উৎপাদন যেখানে গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, এই বিষয়টা কিন্তু উল্লেখ করতে হবে, এই মূল ধারণা। এবং তার সাথে আলোচনা করতে হবে যে প্রিভেন্টিভ এবং পজিটিভ মেজারের কথা বলা হয়েছে, যেগুলো অর্থাৎ যেগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা জনসংখ্যা নিয়ন্ত্রণের, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের অনিবার্য বা অমোঘ ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। আচ্ছা, এরপর কাম্য জনসংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কাম্য জনসংখ্যা বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলাদা 3 নম্বরের জন্য আসতে পারে বা 2 নম্বর আসতে পারে। শুধুমাত্র কাম্য জনসংখ্যা সংজ্ঞায় আসতে পারে 2 নম্বরের ক্ষেত্রে, এবং সংজ্ঞা বৈশিষ্ট্য আসতে পারে। মাথায় রাখবে কাম্য জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কাম্য জনসংখ্যার সঙ্গে এই দুটো জিনিস যোগ করে নেবে, সেটা হচ্ছে জনাকীর্ণতা এবং জনস্বল্পতা। অর্থাৎ কাম্য জনসংখ্যা থেকে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু জনাকীর্ণতা, এবং কম হলে জনস্বল্পতা। আর মাথায় রাখবে যে কাম্য জনসংখ্যা বলতে আদর্শ মানুষ জমি অনুপাতকে বোঝায়, অর্থাৎ দেশের সম্পদের সঙ্গে যখন জনসংখ্যার একটা ভারসাম্য বজায় থাকে, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা অবশ্যই কিন্তু পড়ে যাবে। আচ্ছা, এরপরে জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। এর আগে কিন্তু 25, 23, 28 এইগুলোতে, এই সালগুলোতে কিন্তু এই প্রশ্ন, যে পুরনো ধাঁচে ছিল, তখন কিন্তু এসেছিল। তো যাই হোক, তারপরে পরিব্রাজনের গুরুত্ব বা প্রভাব, এমনি জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে কি প্রভাব, যেমন কোনো অঞ্চলে যদি জনসংখ্যা বেশি থাকে তারা কি করবে, কম জনঘনত্বপূর্ণ অঞ্চলে চলে যাবে। তো এইভাবে জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও একই রকম, যে দেশে জনসংখ্যা বেশি তারা বাইরে কাজ করতে চলে যায়, ফলে সেখানকার আস্তে আস্তে স্থায়ীভাবে থেকে গেলে জনসংখ্যা বাড়তে থাকে। এই বিষয়গুলো উল্লেখ করতে হবে জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে। এর 2 নম্বরের ক্ষেত্রে সাধারণত আসবে, 3 নম্বর যদি উল্লেখ করা হয়েছে সে 2 বা 3 নম্বরে আসতে পারে। আচ্ছা, অভিবাসন প্রবাসন এইগুলো মোটামুটি এখানে যদিও গোল করা ঘেরা নিয়ে আমি দাগ দিয়ে রেখেছি। অভিবাসন প্রবাসন যেগুলো গোল করে ঘেরা আছে সার্কেল করে, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং গোল করে ঘেরা নেই অথচ কালারটা চেঞ্জ করা আছে, সবুজ কালার যেটা হয়ে আছে, সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। অভিবাসন মানে কি, ইমিগ্রেশন, অর্থাৎ বাইরে থেকে যখন আসবে যে অঞ্চলে, সেই অঞ্চলে সেটা অভিবাসন, এবং সেই অঞ্চল থেকে যদি অন্য অঞ্চলে চলে যায় সেটা প্রবাসন, সেটা হচ্ছে এমিগ্রেশন। অর্থাৎ আসাটা আইটা হচ্ছে এমি, আর যেটা ইমিগ্রেশন সেটা চলে যাওয়া, প্রবাসন। আচ্ছা, জনাকীর্ণতা জনবিরলতার মধ্যে পার্থক্য, এগুলো আসতেই পারে সাধারণভাবে, যে জনাকীর্ণতা কি জনগণের মধ্যে পার্থক্য আসতে পারে। পুশ এবং পুল ফ্যাক্টর,
অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিব্রাজনের দুটো ফ্যাক্টর থাকে, পুশ এবং পুল। পুশ মানে কি, যে ফ্যাক্টরগুলো একজন ব্যক্তিকে ওই স্থান ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করে, সেটা পুশ। এবং পুল মানে কি, অর্থাৎ যেই স্থানে ব্যক্তি পরিব্রাজন করে সেই স্থানে যে পজিটিভ দিক অর্থাৎ ভালো দিকগুলো, সেইগুলোকে পুল ফ্যাক্টর বলে, যেগুলো যেগুলো কোনো একজন পরিব্রাজককে আকর্ষণ করে। এখানে অনেক ফ্যাক্টর আছে, সেখানকার হতে পারে যে পরিবেশ দূষণ নেই, সেখানে কাজের সুযোগ আছে, ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, ভালো শিক্ষা ব্যবস্থা আছে, এই বিষয়গুলো হতে পারে, বা প্রশাসনিক সুযোগিতা, এগুলো হচ্ছে পুল ফ্যাক্টর। তো এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে, পুশ এবং পুল ফ্যাক্টর। পরিব্রাজনের কারণগুলি যদি বলা হয়, তো কারণগুলির মধ্যে এই পুশ পুল ফ্যাক্টরগুলোই কিন্তু চলে আসবে। আচ্ছা, এরপরে 11 নম্বর যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিশেষ করে জাতীয় জনসংখ্যা নীতি 2002 এর উপর টিকা আসতেই পারে। যে ভারতে কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটা তো একটা আছেই, কিন্তু শুধুমাত্র জাতীয় শিক্ষানীতি 2000 এর ওপরেই কিন্তু একটা টিকা আসতে পারে, এটা অবশ্যই ভালো করে পড়ে যাবে। আচ্ছা, অন্তর্মুখী বহির্মুখী পরিব্রাজন, এগুলো মোটামুটি সাধারণ প্রশ্ন এগুলো। আচ্ছা, জনাকীর্ণতার প্রভাবগুলো এটা অবশ্যই করবে। জনাকীর্ণতা মানে কোনো সংখ্যা, যদি জনসংখ্যা খুব বেশি হয় কাম্য জনসংখ্যার তুলনায়, তাহলে কী কী প্রভাব পড়ে? শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়, তারপরে সেখানে বেকারত্ব বাড়ে, প্রশাসনিক যে সমস্যা তৈরি হয়, রাস্তাঘাটে যানজট তৈরি হয়, পরিবেশ দূষণ বাড়ে, এই বিষয়গুলো লিখবে। আর জনাকীর্ণতার বৈশিষ্ট্যগুলো অবশ্যই সাথে করবে, এটা এই প্রশ্নগুলো মোটামুটি। আচ্ছা, আন্তর্জাতিক পরিব্রাজনের কারণ। আচ্ছা, আন্তর্জাতিক পরিব্রাজন বলতে কী বোঝায়? যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়, এটা কেন হয়, এই কারণগুলি মোটামুটি। ইমিগ্রেশনের মধ্যে পার্থক্য, অর্থাৎ ইন মাইগ্রেশন আর আউট মাইগ্রেশন মোটামুটি একই জিনিস, অর্থাৎ যেটাকে অভিবাসন এবং প্রবাসন বলা হয়, এর মধ্যে পার্থক্য। এরপরে 23 নম্বর যেটা রয়েছে, যে ভারতের মতো উন্নয়নশীল ও অধিক জনসংখ্যার দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। তো অবশ্যই আমাদের যে ভারতবর্ষ এত জনসংখ্যা আছে, জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ করতে না থাকে, এখন তো প্রায় 150 কোটি আছে, সেটা খুব 10 বছর পরে দেখা যাবে সেটা 160-70 কোটি বা 70 কোটির আশেপাশে চলে যাবে। তো কী কী প্রয়োজন আছে, যদি আমরা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো করতে চাই, তারপর পরিকাঠামো যদি উন্নতি চাই, তারপর আমরা বেকারত্ব হ্রাস করতে চাই, তাহলে অবশ্যই কী দরকার আছে, এই জনসংখ্যা নীতি দরকার আছে। এই সব জিনিসগুলোর জন্য এইগুলোই ব্যাখ্যা করতে হবে। এগুলো 3 নম্বরে কিন্তু সাধারণত এসে থাকবে। আর জনসংখ্যার যে প্রতিষেধক এবং অমোঘ ব্যবস্থা, এটা বলেছিলাম 24 নম্বরটা গুরুত্বপূর্ণ, এর আগেই বললাম যে ওখানে ম্যালথাসের তত্ত্বটা পড়লেই কিন্তু এটা অবশ্যই পেয়ে যাবে। প্রতিষেধক মানে প্রিভেন্টিভ, আর অমোঘ বলতে কি অনিবার্য, যেগুলো যুদ্ধ বিগ্রহ, মহামারী, তারপরে বিপর্যয় ইত্যাদির মাধ্যমে যেসব জনসংখ্যার হ্রাস ঘটে, সেটা হচ্ছে অমোঘ ব্যবস্থা। তো যাই হোক, 24টাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা এর আগেই আমি বললাম যে ম্যালথাসের তত্ত্বর সময়। সর্বোত্তম জনসংখ্যা, এখানে কাম্য জনসংখ্যার কথা বলছে, কিন্তু সর্বোত্তম জনসংখ্যা বলতে কাম্য জনসংখ্যার কথা বলছে এখানে 25 নম্বর যেটা রয়েছে। বৈশিষ্ট্য গুরুত্ব, এটা তো বললাম এর আগেই। আচ্ছা, এরপরে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের কোন পর্যায়ে ভারত অবস্থিত, অর্থাৎ ভারত কোন পর্যায়ে রয়েছে? ভারত রয়েছে 3য় পর্যায়ে। যে যদি 5টি পর্যায়ে ধরা হয়, ভারত রয়েছে 3য় পর্যায়ে। 3য় পর্যায়ের বৈশিষ্ট্য কী? যে বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে জনসংখ্যা হ্রাস পায়। এটা একটি উন্নয়নশীল দেশ থেকে যখন উন্নত দেশে প্রবেশ করে কোনো দেশ, সেক্ষেত্রে কিন্তু এই 3য় পর্যায়ে হয়। তো এই ক্ষেত্রে 3টি প্রমাণ ভারতের ক্ষেত্রেও দিবে, যে ভারতের ক্ষেত্রেও কিন্তু জনসংখ্যা আস্তে আস্তে কমছে। তারপরে মৃত্যুহারও কিন্তু খুব কম, এবং জন্মহারও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে। আচ্ছা, জনসংখ্যার অভিক্ষেপ 2 নম্বর জন্য, ভবিষ্যতে কোনো জায়গায় জনসংখ্যা কোন অবস্থায় পৌঁছাবে, সেটা হচ্ছে জনসংখ্যার অভিক্ষেপ। মেধা প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রেন ড্রেন বা যেটাকে বলা হয় মেধা প্রবাহ, অবশ্যই করবে। এরপরে পরিব্রাজনের সংজ্ঞা মোটামুটি। জনবিস্ফোরণ, এই জনবিস্ফোরণটা অবশ্যই করে যাবে, কিন্তু জনবিস্ফোরণ মানে কি, কোনো সময় যখন অতি অল্প সময়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়, সেই পর্যায়কে কী বলা হয়, বা সেই অবস্থাকে জনবিস্ফোরণ বলা হয়। উদাহরণসহ উল্লেখ করতে হবে, যেমন ভারতে 1951 থেকে 1981-র মধ্যে জনবিস্ফোরণ ঘটেছিল। আচ্ছা, জনবিস্ফোরণের কারণগুলো দিবে এবং সমস্যাগুলো উল্লেখ করবে 2 নম্বর ক্ষেত্রে, ছোটো করে কিন্তু উল্লেখ করে দিবেন, না হলে কিন্তু ফুল মার্কস কিন্তু অনেক স্যারের মনোভূত না হলে ফুল মার্কস দেবে না কিন্তু। আচ্ছা, জনকীর্ণতা বা অতি জনকীর্ণতা বিষয়গুলো, এগুলো মোটামুটি বললাম। কোনো দেশের যে জনসংখ্যা খুব বেশি হয়, মানে এতটাই বেশি যে যখন জনঘনত্ব খুব বেশি হবে, সম্পদ অত্যন্ত কম হবে, এই বিষয়গুলোকে বোঝায় অতি জনকীর্ণতা। আচ্ছা, এই ব্রেন গেন, এটা তো মোটামুটি ব্রেন গেন। আরেকটা দিয়েছি যে 6 নম্বর যেটা রয়েছে, উন্নত দেশগুলির বয়লিঙ্গ পিরামিড। উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির বয়লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য এবং পার্থক্য অবশ্যই করবে। যে উন্নয়নশীল দেশের যে H6 পিরামিড
এবং উন্নয়নশীল দেশের H6 পিরামিড তাদের পার্থক্য অবশ্যই করবে এবং বৈশিষ্ট্য করলে পার্থক্য পেরে যাবে। দূরের সহজ জিনিস। ব্রেন গেনটা কি? ড্রেনের বা মেধা প্রবাহের উল্টো হচ্ছে ব্রেন গেন। অর্থাৎ যে দেশে এই পরিব্রাজন ঘটে, কোনো উন্নত দেশে যখন উন্নয়নশীল দেশে উন্নত দেশে পরিব্রাজনটা ঘটে, সেই দেশের পক্ষে সেটা মেধা লাভ বা মেধা গেন, ব্রেন গেন। অর্থাৎ সেই দেশের কি হয়, এই উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিরা চলে গেলে তাদের তো লাভ হয়। এটাই হচ্ছে ব্রেন গেন। আভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ। আভ্যন্তরীণ পরিব্রাজন কোনটা? দেশের মধ্যে যখন পরিব্রাজন করে, যেমন শিক্ষার কারণে হতে পারে, কাজের কর্মসংস্থানের জন্য হতে পারে, চিকিৎসার জন্য হতে পারে, এই বিষয়গুলো। আচ্ছা, ঋতুভিত্তিক পরিব্রাজন, এটা অত্যন্ত ঋতুভিত্তিক পরিব্রাজন, যেটাকে ট্রান্সহিউম্যান্সও বলা হয়ে থাকে অনেক সময়, যেটা পার্বত্য অঞ্চলে দেখা যায়। ট্রান্সহিউম্যান্স ঋতুভিত্তিক পরিব্রাজন। তো দেখবে যে পার্বত্য অঞ্চলে দেখবে বা অনেক সময় মরু অঞ্চলের ক্ষেত্রেও দেখবে এই বিষয়গুলো, ট্রান্সহিউম্যান বিষয়টা দেখা যায়, যে এক ঋতুতে এক জায়গায় থাকবে। যেমন পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে বলি, শীতকালে তারা নিচের দিকে নেমে আসে, আবার গ্রীষ্মকালে তারা পার্বত্য অঞ্চলের উপরের দিকে চলে যায়, যে যারা যাযাবর গোষ্ঠীরা রয়েছে। এটাই ট্রান্সহিউম্যান্স বা ঋতুভিত্তিক পরিব্রাজন। আচ্ছা, এরপরে 14 নম্বর যেটা রয়েছে, জনকীর্ণতা দূরীকরণের দুটি উপায় বলে শুধু না, জনকীর্ণতা দূরীকরণের যতগুলো উপায় আছে করে রাখবে, সেটা 3 নম্বরে আসতে পারে। আচ্ছা, এরপরে একটা দিয়ে রেখেছে উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডের বৈশিষ্ট্য। এটা একটু আগে বললাম, H6 পিরামিডের যে বৈশিষ্ট্য এবং পার্থক্য। ভিএস দিয়েছে যেহেতু, ভার্সেস দিয়েছে, অর্থাৎ পার্থক্যটা অবশ্যই করবে। এরপরে 18 নম্বর যেটা রয়েছে, জনাধিক্যতা কীভাবে অর্থনীতি ও পরিবেশের সুস্থিতিকে বিঘ্নিত করে, বা অর্থাৎ যেটা সোজা কথায় বলতে গেলে জনাকীর্ণতার সমস্যাগুলো কী কী। এই সমস্যাগুলো যে বললাম, দুর্বল পরিকাঠামো হবে, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, দুর্বল চিকিৎসা ব্যবস্থা, তারপরে সেখানে তো কাজের সুযোগ থাকবে না, অর্থাৎ বেকারত্ব বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, জনবিস্ফোরণ নিয়ন্ত্রণের উপায়, যে কোনো অঞ্চলে যে জনসংখ্যা যদি দ্রুত বাড়ে, অর্থাৎ কোনো অঞ্চলে যদি জনাকীর্ণতা দেখা যায়, যেসব উপায়গুলো অবলম্বন করা হয় সেটাই, যে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের যে বিভিন্ন পদ্ধতিগুলো। আচ্ছা, এরপর জনসংখ্যার ফাঁদ, ডেমোগ্রাফিক ট্র্যাপটা কী জিনিস? যখন কোনো অঞ্চলে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকে, তো সরকার যখন কোনো পদক্ষেপ সেখানে নিতে পারে না, ফলে মানে এমন একটা পর্যায়ে তারা চলে আসে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু পারে না, ইচ্ছে করলেও কিন্তু পারবে না, এমন কিন্তু পরিস্থিতি পড়ে যায়। তখন সেটা বলা হয় কি? জনসংখ্যার ফাঁদ। অর্থাৎ জনসংখ্যা বাড়তে শুরু করলে কিন্তু থামে না, এমন একটা অবস্থাকে বোঝায়। এরপরে উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য, এটা আগেই বললাম। আচ্ছা, 2 নম্বরে যে প্রশ্নগুলো হতে পারে, যেটা মানব উন্নয়ন ছিল ইউনিট 2 থেকে, এখান থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো হতে পারে, মানব উন্নয়ন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য এটা, এবং স্থিতিশীল উন্নয়নের ধারণা, এটা 2 নম্বরে সাধারণত আসতে পারে বা 3 নম্বরেও আসতে পারে। মানব উন্নয়ন সূচকের পরিমাপ পদ্ধতি, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে কী কী পরিমাপক আছে সেগুলো কিন্তু অবশ্যই করবে। আর একই রকমভাবে হিউম্যান যে পভার্টি ইন্ডেক্স আছে, মানব দারিদ্র্য সূচক, এর বৈশিষ্ট্য, এবং ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, অর্থাৎ কল্যাণমূলক যে দৃষ্টিভঙ্গি আছে সংক্ষেপে, সেটা কিন্তু অবশ্যই করবে। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, অর্থাৎ সক্ষমতার যে ধারণা, এটা কিন্তু অবশ্যই করে যাবে। 9 নম্বর যেটা রয়েছে, অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এটা কিন্তু অবশ্যই করে যাবে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থিতিশীল উন্নয়ন যেমন গুরুত্বপূর্ণ, মানব উন্নয়নের সূচকগুলো বিভিন্ন, এবং সংজ্ঞা তো অবশ্যই করতে হবে, মানব উন্নয়ন বলতে কী বোঝো, আর মানব উন্নয়ন সূচকের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই করে যাবে। এবং বলে রাখি যে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি ধারণা, এটা কিন্তু নতুন সিলেবাসে সব যোগ হয়েছে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে মানব দারিদ্র্য সূচকের গুরুত্ব, তারপরে ভারতে দারিদ্র্য দূরীকরণের গৃহীত ব্যবস্থা, এটা কিন্তু অবশ্যই করে যাবে। স্টার মার্ক দিয়ে রাখতে পারি, এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম। HPI এবং HDI এর মধ্যে পার্থক্য, এবং HPI দুটো আছে, একটা উন্নত দেশের HPI, যেটাকে আর একটা উন্নয়নশীল দেশের HPI, দুটো দেশের আলাদা আলাদা HPI আছে, এটা কিন্তু পার্থক্য করবে। HPI 1 HPI 2 এর মধ্যে পার্থক্য, HDI HPI এর মধ্যে পার্থক্য করবে, এবং HPI 1 HPI 2 এর মধ্যে পার্থক্য করবে। আচ্ছা, এরপরে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে, 2 নম্বর মধ্যে যেমন UNDP-র মধ্যে মানব উন্নয়ন কী, মানব দারিদ্র্য সূচকের যে 3টি মাত্রাগুলো কী কী, মাত্রাগুলো পড়ে রাখবে। আচ্ছা, মানব দারিদ্র্য সূচক কী, বা যেটা হিউম্যান পভার্টি ইন্ডেক্স কী, এই বিষয়গুলো দেখবে।
অর্থাৎ এই চ্যাপ্টারটা খুব একটা বেশি যে কিছু আছে তেমন কিছু না। তোমরা যদি একবার ভালো করে পড়ো, যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু পেরে যাবে এখান থেকে। অমর্ত্য সেনের সক্ষমতার ধারণা তত্ত্ব, এটা তো বললাম। মানব দারিদ্র্য সূচকের সীমাবদ্ধ অর্থাৎ ত্রুটি যেগুলো আছে, ত্রুটিগুলো করবে। মানব উন্নয়ন সূচকের গোল পোস্ট, এটাও করবে, গুরুত্বপূর্ণ মোটামুটি। মানব উন্নয়নের সূচকের গুরুত্ব, এটা স্টার মার্ক দিয়ে রাখলাম। মানব উন্নয়ন সূচকের গুরুত্ব, এটা অবশ্যই করবে। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, এটাও করবে। এটাও এইচএসের উচ্চ মাধ্যমিক সিলেবাস, এগুলো কিন্তু নতুন, যদি এগুলো কলেজ স্তরে রয়েছে এই বিষয়গুলো। জিডিপি অবশ্যই করবে। আর এটা একটু আগেই বললাম যে HPI 1 এবং HPI 2 এর মধ্যে পার্থক্য, এটাও কিন্তু স্টার মার্ক দিয়ে রাখছি। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, যেটা সোশ্যাল ওয়েলবিং, সামাজিক কল্যাণ কী, এটাও করবে। তো এই ছিল মানবীয় ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যেহেতু তোমাদের অপশান থাকবে 4টার মধ্যে 2টো 3 মার্কের এবং 4টার মধ্যে 2টো 2 মার্কের, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। যে কটা প্রশ্ন আমি এই যে দাগ দিয়ে রেখেছি, এই প্রশ্নগুলো করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে ভারতের ভূগোল থেকে যে গুরুত্বপূর্ণ 10 নম্বর থাকে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখান থেকে আমি আলোচনা করে দেব।